আজকের গল্প বড় বউ। নদীর ধারের ছোট্ট বাঙালি গ্রাম শ্যামপুর। চারিদিকে সবুজ ধান ক্ষেত, তাল গাছ আর কাঁসার মতো ঝলমলে পুকুর। সেই গ্রামেই ছিল মুখার্জি বাড়ি। একসময় জমিদার বাড়ি ছিল, এখন আর তেমন ঐশ্বর্য নেই, তবুও মান সম্মান এখনো অটুট। বাড়ির কর্তা হরনাথ মুখার্জি, বয়স পেরিয়েছে 60, কড়া স্বভাবের মানুষ। তার স্ত্রী সরস্বতী দেবী সংসার সামলাতে অভ্যস্ত। তাদের 2 ছেলে, বড় ছেলে অমিত আর ছোট ছেলে সুমিত। অমিত শহরে চাকরি করে, খুব একটা বাড়ি আসে না। আর সুমিত গ্রামেই থেকে বাবার দেখাশোনা করে। এই বাড়িতেই একদিন এলো নতুন বড় বউ, নাম তার মেঘলা। মেঘলা ছিল একেবারে সাধারণ ঘরের মেয়ে, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত শান্তি আর মায়া। বিয়েটা হয়েছিল একটু তাড়াহুড়ো করে, কারণ হরনাথ বাবুর ইচ্ছে ছিল বড় ছেলের বিয়ে দিয়ে সংসারে নতুন প্রাণ আনা। অমিত খুব একটা রাজি ছিল না, কিন্তু বাবার কথায় শেষমেশ রাজি হয়ে যায়। বিয়ের দিনটা খুব জাঁকজমক করে না হলেও গ্রামের লোকজন সবাই এসেছিল। নতুন বউকে দেখার কৌতূহল সবার চোখে। বিয়ের পরের দিন থেকে মেঘলা বুঝতে পারল এই বাড়ি তার জন্য খুব সহজ হবে না। শাশুড়ি সরস্বতী দেবী প্রথম দিনেই বললেন, শোনো মেঘলা, আমাদের বাড়িতে অলসতা চলবে না, ভোরে উঠতে হবে, সব কাজ ঠিকঠাক করতে হবে। মেঘলা মাথা নেড়ে মৃদু হেসে বলল, জি মা, আমি চেষ্টা করব। তার এই নম্রতা যেন কারো চোখে পড়ল না, বরং সবাই ধরে নিল এই মেয়েটা খুবই সাধারণ, খুব বেশি কিছু আশা করা যাবে না। অমিত বিয়ের 2 দিন পরেই শহরে ফিরে গেল। যাওয়ার আগে মেঘলার দিকে তাকিয়ে শুধু বলল, আমি খুব ব্যস্ত থাকি, বাড়িতে কম আসবো, তুমি নিজের মতো থেকো। এই কথায় মেঘলার বুকটা হালকা কেঁপে উঠল। সে ভেবেছিল বিয়ের পর নতুন জীবন শুরু হবে, কিন্তু শুরুতেই যেন দূরত্ব তৈরি হয়ে গেল। তবুও সে কিছু বলল না, চুপচাপ মাথা নুয়ে রইল। দিন কেটে যেতে লাগলো। মেঘলা ভোর থেকে রাত পর্যন্ত বাড়ির সব কাজ সামলাতে লাগলো। রান্না, বাসন, ঝাড়ু, এমনকি উঠোন পরিষ্কার করা, সবকিছু সে একাই করত। ছোট বউ না থাকায় বাড়ির সব দায়িত্ব তার উপরই পড়ল। তবুও কেউ তার প্রশংসা করত না, বরং সামান্য ভুল হলেই শাশুড়ির বকুনি, এইভাবে কাজ করলে চলবে, আমাদের বাড়ির মান নামিয়ে দিচ্ছ। মেঘলা চুপ করে শুনত, তার চোখে জল আসতো, কিন্তু সে কাউকে দেখাতো না। একদিন দুপুরে পাড়ার কয়েকজন মহিলা এলেন বাড়িতে। তারা নতুন বউকে দেখতে চাইলেন। মেঘলা লাজুক হেসে সবার সামনে এলো। তখনই একজন বললেন, এই তোমাদের বড় বউ, দেখতে তো খুব সাধারণ। আরেকজন হেসে বলল, হ্যাঁ রে, অমিত তো শহরে চাকরি করে, এর চেয়ে ভালো মেয়ে পেত। এই কথাগুলো সরাসরি মেঘলার কানে গেল, কিন্তু সে কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেই রাতে একা ঘরে বসে মেঘলা জানালার বাইরে চাঁদের দিকে তাকিয়ে ভাবছিল, আমি কি সত্যি এতটাই অযোগ্য? আমি কি কখনো এই বাড়িতে নিজের জায়গা করে নিতে পারবো? তার চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ল, কিন্তু সেই চোখের জলের আড়ালে লুকিয়েছিল এক অদ্ভুত দৃঢ়তা। সে মনে মনে ঠিক করল, যতই কষ্ট হোক সে এই বাড়ির বড় বউ হিসেবে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করবে। একদিন না একদিন সবাইকে সে বুঝিয়ে দেবে তার মূল্য। কিন্তু মেঘলা জানতো না, তার জীবনের সামনে আরো বড় ঝড় আসছে। এমন কিছু ঘটনা যা শুধু তার জীবনই নয়, পুরো মুখার্জি বাড়ির ভাগ্য বদলে দেবে। সকালের কুয়াশা তখনও পুরো কাটেনি। উঠোনে শিউলি ফুল পড়ে আছে। মেঘলা ভোরের আলো ফুটতেই উঠে পড়েছে, হাতে ঝাঁটা, তারপর রান্নাঘরে ঢুকে চুলায় আগুন জ্বালাচ্ছে। তার দিন যেন সূর্যের আগেই শুরু হয়, কিন্তু এই পরিশ্রমের কোনো মূল্য যেন কারো চোখে নেই। শাশুড়ি সরস্বতী দেবী শুধু নজর রাখেন কোথাও কোনো ভুল হচ্ছে কিনা। তার ভুল হলেই কড়া কথা, এই তরকারিতে এত নুন কেন, এসব রান্না করে আমাদের খাওয়াবে? মেঘলা মাথা নিচু করে বলে, দুঃখিত মা, আর হবে না। কিন্তু তার গলায় কষ্টের কম্পন স্পষ্ট। সুমিত ছোট ছেলে,
মাঝে মাঝে মেঘলার দিকে তাকিয়ে কিছু বলতে চায়, কিন্তু বাবার ভয়ে চুপ করে যায়। কারণ হরনাথ বাবুর চোখে বড় বউ মানে শুধু কাজের লোক, ভালোবাসা বা সম্মানের কোনো জায়গা নেই। তিনি প্রায়ই বলেন, এই মেয়েটা আমাদের বাড়ির যোগ্য নয়, অমিত কি দেখে বিয়ে করলো কে জানে। এই কথাগুলো মেঘলার বুকের ভেতর ছুরি হয়ে বিঁধলেও সে কখনো প্রতিবাদ করে না। দিনের পর দিন অপমান, অবহেলা আর একাকিত্ব মেঘলার জীবনের অংশ হয়ে উঠতে লাগলো। অমিত ফোন করলেও খুব কম কথা বলতো। সব ঠিক আছে তো, এই প্রশ্নের উত্তরে মেঘলা শুধু বলতো, হ্যাঁ সব ভালো। কারণ সে চায়নি তার স্বামীর কাছে বাড়ির কারো বিরুদ্ধে কিছু বলতে। সে ভেবেছিল সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। একদিন বিকেলে হঠাৎ গ্রামের এক বৃদ্ধা, নাম তার কুসুম পিসি, মুখার্জি বাড়িতে এলেন। তিনি অনেকদিন ধরে এই বাড়ির লোকজনকে চেনেন। মেঘলাকে দেখে তিনি মৃদু হেসে বললেন, তুই নতুন বড় বউ, খুব কষ্ট করিস দেখছি। মেঘলা একটু অবাক হয়ে বলল, না পিসি, কষ্ট কিসের। কুসুম পিসি তার চোখের দিকে তাকিয়ে বললেন, চোখ মিথ্যে বলে না মা, তুই সব চেপে রাখছিস। এই কথায় মেঘলার চোখে জল চলে এলো। অনেকদিন পর কেউ যেন তার কষ্টটা বুঝতে পারল। সেই দিন রাতে কুসুম পিসি চলে যাওয়ার সময় বললেন, মনে রাখিস, যে মেয়ে সব সহ্য করতে পারে সে একদিন সব জয়ও করতে পারে। এই কথাগুলো মেঘলার মনে গভীরভাবে গেঁথে গেল। সে যেন নতুন করে শক্তি পেল, নিজের ভেতরের সাহসটাকে অনুভব করল। কিন্তু ভাগ্য যেন তাকে আরো পরীক্ষা নিতে চাইছিল। পরের দিনই হরনাথ বাবুর শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। শ্বাস নিতে কষ্ট, সারা বাড়িতে হইচই পড়ে গেল। সরস্বতী দেবী দিশেহারা হয়ে পড়লেন। সুমিত দৌড়ে ডাক্তার আনতে গেল। আর সেই সময় পুরো বাড়ির দায়িত্ব এসে পড়ল মেঘলার কাঁধে। সে একদিকে শাশুড়িকে সামলাচ্ছে, অন্যদিকে শ্বশুরের পাশে বসে জল খাওয়াচ্ছে, মাথায় জল দিচ্ছে। তার চোখে তখন আর কোনো ভয় নেই, শুধু দায়িত্ব আর যত্ন। ডাক্তার এসে বললেন, খুব খেয়াল রাখতে হবে, সময় মতো ওষুধ, ঠিক মতো খাবার। সবাই চিন্তায় পড়ে গেল, কিন্তু মেঘলা শান্ত গলায় বলল, আমি দেখছি সব। তার এই আত্মবিশ্বাসে সবাই একটু অবাক হলো। কারণ এতদিন তারা তাকে শুধু সাধারণ চুপচাপ মেয়ে হিসেবেই দেখেছিল। রাত গভীর হলো, সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু মেঘলা জেগে রইল শ্বশুরের পাশে। বারবার উঠে দেখছে, ওষুধ দিচ্ছে, যেন নিজের বাবার মতোই যত্ন করছে। তার চোখে কোনো অভিযোগ নেই, শুধু একটা ইচ্ছে, এই বাড়িটাকে নিজের করে নেওয়া। কিন্তু এই যত্ন, এই ভালোবাসা কি সত্যি কারো মন পরিবর্তন করতে পারবে, নাকি সামনে আরো বড় কোনো অপমান অপেক্ষা করছে মেঘলার জন্য? রাতের পর রাত জেগে থেকে মেঘলা হরনাথ বাবুর সেবা করতে লাগলো। ভোর হলেই আবার রান্নাঘরে ঢুকে পড়া, তারপর ওষুধ, খাবার, সময় মতো যত্ন, যেন নিজের বাবাকেই দেখছে। তার এই নিরলস পরিশ্রম ধীরে ধীরে সবার চোখে পড়তে শুরু করলো। বিশেষ করে সরস্বতী দেবীর মনে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হলো। তিনি একদিকে নিজের অহং ধরে রাখতে চান, অন্যদিকে মেয়েটার এই নিষ্ঠা তাকে নাড়িয়ে দিচ্ছে। একদিন সকালে হরনাথ বাবু একটু সুস্থ বোধ করলেন। চোখ খুলে দেখলেন মেঘলা তার পাশে বসে আছে, ক্লান্ত চোখ, তবুও মুখে মৃদু হাসি। তিনি ধীরে গলায় বললেন, তুই এতক্ষণ এখানে বসে আছিস? মেঘলা মাথা নিচু করে বলল, আপনার শরীর ভালো না তাই। হরনাথ বাবু কিছুক্ষণ চুপ করে থাকলেন, যেন কিছু বলতে চাইছেন, কিন্তু অভ্যেসের কড়াকড়ি তাকে আটকে দিল। শেষমেশ শুধু বললেন, হুম। তবুও এই ছোট্ট প্রতিক্রিয়াটুকুও মেঘলার মনে এক ফোঁটা আশার আলো জ্বালালো। সুমিত এবার আর চুপ করে থাকতে পারল না। একদিন মায়ের কাছে বলেই ফেলল, মা, বৌদি ভাই এত কিছু করছে, তুমি ওকে একটু ভালোভাবে দেখো না কেন? সরস্বতী দেবী একটু বিরক্ত হয়ে বললেন, তুই আমাকে শেখাচ্ছিস? কিন্তু তার গলায় আগের মতো কঠোরতা ছিল না, যেন কোথাও একটা নরম হয়ে আসছে। এদিকে গ্রামের লোকজনও ধীরে ধীরে কথা বলতে শুরু করলো।
মুখার্জি বাড়ির বড় বউ নাকি খুব ভালো, শ্বশুরের এত সেবা করছে। সেই একই লোকেরা যারা আগে তাকে নিয়ে হাসাহাসি করত, এখন তার প্রশংসা করছে। কিন্তু মেঘলার কাছে এসবের কোনো মূল্য নেই। সে শুধু নিজের দায়িত্বটাই পালন করে যাচ্ছে নিঃশব্দে। কয়েকদিন পর অমিত হঠাৎ বাড়িতে এলো, বাবার অসুস্থতার খবর শুনে। বাড়িতে ঢুকেই সে অবাক হয়ে গেল, কারণ সে দেখলো মেঘলা একা হাতে পুরো বাড়ি সামলাচ্ছে, তার বাবার যত্ন নিচ্ছে, মায়ের পাশে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য যেন তার চেনা মেঘলার থেকে আলাদা। সে একটু থেমে মেঘলার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। রাতে খাওয়ার সময় সরস্বতী দেবী প্রথমবারের মতো মেঘলাকে বললেন, তুইও বসে খা। এই ছোট্ট বাক্যটাই যেন মেঘলার কাছে অনেক বড় সম্মান। সে চুপচাপ বসে পড়ল, তার চোখে জল চলে এলো, কিন্তু সে মাথা নিচু করে খেতে লাগলো। কেউ যেন সেই জল দেখতে না পায়। অমিত সেই দৃশ্যটা লক্ষ্য করছিল, তার মনে হালকা অপরাধ বোধ জন্মালো। এতদিন সে নিজের স্ত্রীকে বুঝতেই পারেনি, শুধু দূরে দূরে থেকেছে। সে মেঘলাকে বলল, তুমি খুব কষ্ট করছো। মেঘলা হালকা হেসে বলল, না, এটা তো আমার দায়িত্ব। এই সহজ কথাগুলো অমিতের মনে গভীরভাবে আঘাত করল। সবকিছু যেন ধীরে ধীরে ঠিক হয়ে আসছিল, বাড়ির পরিবেশ একটু বদলাচ্ছিল। কিন্তু ঠিক সেই সময় এক নতুন সমস্যা সামনে এলো। হঠাৎ খবর এলো অমিতের চাকরি চলে গেছে, শহরের কোম্পানি বন্ধ হয়ে গেছে। এই খবর শুনে পুরো বাড়িতে আবার অশান্তি শুরু হলো। হরনাথ বাবু রেগে উঠলেন, এখন কি হবে? সংসার চলবে কিভাবে? সরস্বতী দেবী চিন্তায় পড়ে গেলেন, সুমিত হতবাক। অমিত মাথা নিচু করে বসে রইল, তার চোখে হতাশা। আর ঠিক সেই মুহূর্তে মেঘলা চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখে আবার সেই দৃঢ়তা ফিরে এসেছে, যেন সে ভেতরে ভেতরে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিন্তু সেই সিদ্ধান্ত কি? আর সেটাই কি বদলে দেবে এই বাড়ির ভবিষ্যৎ? নাকি আরো বড় ঝড় নামবে মুখার্জি বাড়িতে? অমিতের চাকরি চলে যাওয়ার খবর যেন পুরো মুখার্জি বাড়ির মাটিটাকেই কাঁপিয়ে দিল। হরনাথ বাবু চুপচাপ বসে থাকেন, মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে স্পষ্ট দুশ্চিন্তা। সরস্বতী দেবী বারবার হিসেব কষছেন, ঘরের খরচ, ওষুধ, সংসার সব মিলিয়ে যেন একটা অন্ধকার নেমে এসেছে। অমিত নিজেকে দোষ দিতে শুরু করেছে, আমি কিছুই করতে পারলাম না। এই কথাটা সে বারবার বলতে থাকে, তার আত্মবিশ্বাস ভেঙে পড়ছে। এই অবস্থায় মেঘলা একেবারেই আলাদা। সে কারো সামনে কিছু না বললেও ভেতরে ভেতরে খুব ঠান্ডা মাথায় সব ভাবছে। একদিন সকালে সে অমিতকে বলল, তুমি ভেঙে পড়ো না, কিছু একটা পথ নিশ্চয়ই আছে। অমিত একটু বিরক্ত হয়ে বলল, তুমি বুঝবে না, এটা এত সহজ না। মেঘলা চুপ করে গেল, কিন্তু তার চোখে কোনো হতাশা নেই, বরং একটা দৃঢ়তা। সেই দিন দুপুরে মেঘলা হঠাৎ সরস্বতী দেবীর কাছে গিয়ে বলল, মা, আমি কি একটু বাইরে যেতে পারি? সরস্বতী দেবী অবাক হয়ে বললেন, কোথায় যাবে? মেঘলা ধীরে বলল, একটু কাজ আছে। অনুমতি পেয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল, কারোকে কিছু না বলে। গ্রামের বাজার পেরিয়ে বাসে করে সে পৌঁছালো শহরে, সেই শহর যেখানে অমিত কাজ করত। কিন্তু মেঘলার গন্তব্য ছিল অন্য। সে ঢুকলো একটি বড় অফিসে, রিসেপশনে গিয়ে নিজের নাম বলল। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক এসে তাকে ভেতরে নিয়ে গেল। সেখানে ঢুকেই মেঘলার চেহারা বদলে গেল। সেই লাজুক চুপচাপ মেয়েটা যেন এক মুহূর্তে আত্মবিশ্বাসী হয়ে উঠল। আসলে মেঘলা শুধু সাধারণ মেয়ে নয়, সে এক সময় শহরের একটি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করত। তার অসাধারণ দক্ষতা ছিল, কিন্তু বিয়ের পর সে নিজের পরিচয় লুকিয়ে ফেলেছিল, কারণ সে চেয়েছিল সংসারটাকে নিজের মতো করে গড়ে তুলতে, নিজের পরিচয় দিয়ে নয়, নিজের কাজ দিয়ে জায়গা করতে। কিন্তু এখন সময় বদলেছে। সে সেই অফিসের মালিকের সঙ্গে দেখা করল, যিনি তাকে আগেও চিনতেন। তিনি অবাক হয়ে বললেন, মেঘলা, তুমি এখানে? মেঘলা মৃদু হেসে বলল, স্যার, আমার একটু সাহায্য দরকার। তারপর সে অমিতের কথা বলল, তার পরিস্থিতির কথা জানালো। ভদ্রলোক কিছুক্ষণ ভেবে বললেন,
তোমার জন্য আমি কিছু করতে পারি। তার চোখে ছিল সম্মান। সন্ধ্যায় মেঘলা বাড়ি ফিরল, যেন কিছুই হয়নি। সবাই চিন্তায় ডুবে আছে, কিন্তু সে শান্তভাবে নিজের কাজ করতে লাগলো। রাতের খাওয়ার পর সে অমিতকে একটা খাম দিল, বলল, এটা দেখো। অমিত অবাক হয়ে খাম খুলে দেখল, একটা নতুন চাকরির অফার লেটার। তার চোখ বড় হয়ে গেল। এটা কোথা থেকে? মেঘলা হালকা হেসে বলল, তুমি কাল ইন্টারভিউ দিতে যাবে, সব ঠিক হয়ে যাবে। অমিত হতবাক। সে বুঝতেই পারছে না কিভাবে এটা সম্ভব। হরনাথ বাবু আর সরস্বতী দেবীও অবাক হয়ে তাকিয়ে আছেন। তাদের চোখে প্রথমবারের মতো মেঘলার প্রতি এক অদ্ভুত প্রশ্ন আর সম্মানের মিশ্রণ। পরের দিন অমিত ইন্টারভিউ দিয়ে এলো, আর সত্যি চাকরিটা পেয়ে গেল, আগের চেয়েও ভালো পদে। বাড়িতে যেন নতুন করে প্রাণ ফিরে এলো। সবাই খুশি, কিন্তু এবার সবাই একটাই প্রশ্ন ভাবছে, এই সব কিছু কিভাবে সম্ভব হলো? রাতে হরনাথ বাবু মেঘলাকে ডাকলেন, গম্ভীর গলায় বললেন, তুই এসব করলি কিভাবে? পুরো বাড়ি নিস্তব্ধ। মেঘলা ধীরে মাথা তুলল। তার চোখে আর আগের সেই লাজুকতা নেই, বরং এক গভীর আত্মবিশ্বাস। সে কি এবার নিজের আসল পরিচয় প্রকাশ করবে, নাকি এখনো কিছু লুকিয়ে রাখছে? আর এই সত্যিটা জানলে কি বদলে যাবে মুখার্জি বাড়ির সব সম্পর্ক? রাতের সেই নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে উঠেছিল। হরনাথ বাবুর প্রশ্নের পর সবাই মেঘলার দিকে তাকিয়ে আছে। অমিতের চোখে কৌতূহল, সরস্বতী দেবীর চোখে দ্বিধা, আর সুমিতের চোখে এক অদ্ভুত উত্তেজনা, যেন সে আগেই বুঝতে পেরেছিল কিছু একটা আছে। মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আজ আর কিছু লুকিয়ে রাখার সময় নেই। ঘরের বাতাস যেন থমকে গেল। মেঘলা শান্ত গলায় বলতে শুরু করলো, আমি আগে শহরের একটা বড় কোম্পানিতে কাজ করতাম, শুধু সাধারণ কর্মচারী হিসেবে নয়, আমি ছিলাম সেই কোম্পানির একটি গুরুত্বপূর্ণ পদে। অনেক বড় বড় প্রজেক্ট আমার হাত দিয়ে হয়েছে। অমিত অবাক হয়ে বলল, তুমি আমাকে কখনো বলনি কেন? মেঘলা হালকা হাসল, কারণ আমি চাইনি আমার পরিচয় দিয়ে আমি এই বাড়িতে জায়গা পাই। আমি চেয়েছিলাম আমার ব্যবহার, আমার কাজ দিয়ে নিজের জায়গা তৈরি করতে। সরস্বতী দেবী স্তব্ধ হয়ে গেলেন। তার মনে পড়তে লাগলো প্রতিদিনের সেই বকাঝকা, অপমান, অবহেলা। তিনি ধীরে বললেন, তুই এত বড় মেয়ে হয়েও আমাদের সব কথা সহ্য করলি? মেঘলার চোখে জল চলে এলো, কিন্তু সে নিজেকে সামলে বলল, এই বাড়িটাকে আমি নিজের বাড়ি ভেবেছি মা, তাই সব সহ্য করেছি। হরনাথ বাবু মাথা নিচু করে বসে পড়লেন। তার কড়া স্বভাবের আড়ালে যে অহং ছিল, সেটা যেন মুহূর্তে ভেঙে গেল। তিনি ধীরে বললেন, আমরা তোকে চিনতেই পারলাম না। তার গলায় প্রথমবারের মতো অনুতাপ স্পষ্ট। সুমিত এগিয়ে এসে বলল, দিদি ভাই, তুমি সত্যি আলাদা। অমিত চুপচাপ মেঘলার দিকে তাকিয়েছিল। তার মনে একদিকে বিস্ময়, অন্যদিকে লজ্জা। সে এতদিন নিজের স্ত্রীকে গুরুত্ব দেয়নি, তার কষ্ট বোঝেনি। সে ধীরে বলল, আমি তোমার যোগ্য স্বামী হতে পারিনি। মেঘলার মাথা নেড়ে বলল, এখনো সময় আছে সব ঠিক করার। সেই রাতে মুখার্জি বাড়ির পরিবেশ বদলে গেল, যেন অনেক দিনের জমে থাকা ভুল বোঝাবুঝি ভেঙে পড়ল। সরস্বতী দেবী নিজে হাতে মেঘলার জন্য দুধ নিয়ে এলেন, বললেন, তুই অনেক কষ্ট করেছিস। এই ছোট্ট কথাটাই মেঘলার কাছে বড় প্রাপ্তি। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ জীবনের আসল পরীক্ষা তখনই শুরু হয় যখন সবকিছু ঠিকঠাক হতে শুরু করে। কয়েকদিন পর হঠাৎ খবর এলো, সেই কোম্পানি যেখানে মেঘলা আগে কাজ করত, তারা বড়সড় সমস্যায় পড়েছে। ভেতরে দুর্নীতি, অনেক কর্মচারী চাকরি যাওয়ার সম্ভাবনা। আর সেই কোম্পানির মালিক নিজে মেঘলার সঙ্গে দেখা করতে চাইলেন। মেঘলা গভীর চিন্তায় পড়ে গেল, কারণ এই কোম্পানির সঙ্গে তার অতীত জড়িয়ে আছে।
আর এখন যদি সে সেখানে ফিরে যায় তাহলে তার নিজের সংসারের সময় কমে যাবে। আবার না গেলে অনেক মানুষের ভবিষ্যৎ অন্ধকারে চলে যেতে পারে। অমিত আবার এগিয়ে এসে বলল, তুমি যা ঠিক মনে করো, আমি তোমার পাশে আছি। সরস্বতী দেবীও বললেন, তোমার মতো মেয়ে যা সিদ্ধান্ত নেবে সেটা নিশ্চয়ই ঠিক হবে। হরনাথ বাবু চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিলেন। মেঘলা জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার সামনে দুটো পথ, একদিকে সংসার, অন্যদিকে নিজের পুরনো দায়িত্ব আর অনেক মানুষের ভবিষ্যৎ। সে কি আবার নিজের পুরনো জীবনে ফিরবে, নাকি এই নতুন সংসারটাকেই বেছে নেবে? আর তার এই সিদ্ধান্ত কি আবার বদলে দেবে সবকিছু? রাতটা যেন মেঘলার কাছে শেষই হতে চাইছিল না। জানালার বাইরে নিস্তব্ধ আকাশ, মাঝে মাঝে হাওয়ার শব্দ, কিন্তু তার ভেতরে চলছিল প্রবল ঝড়। একদিকে এই সংসার, যেটাকে সে নিজের ভালোবাসা দিয়ে ধীরে ধীরে গড়ে তুলেছে, অন্যদিকে সেই কোম্পানি যেখানে তার পরিশ্রম, তার স্বপ্ন আর অসংখ্য মানুষের ভবিষ্যৎ জড়িয়ে আছে। সে জানে তার একটাই সিদ্ধান্ত অনেক কিছু বদলে দিতে পারে। ভোরের আলো ফুটতেই মেঘলা নিজের মনকে শক্ত করল। সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। উঠোনে দাঁড়িয়ে দেখল সরস্বতী দেবী তুলসীতে জল দিচ্ছেন। হরনাথ বাবু চুপচাপ চেয়ারে বসে আছেন। অমিত জেগে উঠেছে। সবার চোখে একটাই প্রশ্ন, মেঘলা কি সিদ্ধান্ত নেবে? মেঘলা শান্ত গলায় বলল, আমি শহরে যাব। কথাটা শুনে সবাই কিছুটা চমকে গেল, কিন্তু সে থামল না। ওই কোম্পানিটা শুধু আমার অতীত নয়, অনেক মানুষের ভরসা। আমি যদি পারি, আমি সেটা বাঁচাতে চাই। তার গলায় ছিল দৃঢ়তা, কিন্তু চোখে ছিল সংসারের প্রতি টান। অমিত এগিয়ে এসে বলল, তুমি একা যাবে না, আমি তোমার সঙ্গে যাব। মেঘলা অবাক হয়ে তাকালো। তোমার নতুন চাকরি? অমিত হালকা হেসে বলল, চাকরি আবার পাওয়া যাবে, কিন্তু তোমার পাশে থাকার সুযোগটা হারাতে চাই না। এই কথায় মেঘলার চোখ ভিজে উঠল। সরস্বতী দেবী এবার ধীরে ধীরে এগিয়ে এসে মেঘলার মাথায় হাত রাখলেন। বললেন, তুই শুধু আমাদের বাড়ির বড় বউ না, তুই এই বাড়ির মেরুদণ্ড। তুই যা ঠিক মনে করেছিস সেটাই কর। হরনাথ বাবু গম্ভীর গলায় বললেন, আমরা তোকে আটকাবো না, বরং গর্ব করব। তার চোখে আজ সত্যিকারের সম্মান। কয়েকদিনের মধ্যেই মেঘলা আর অমিত শহরে চলে গেল। সেই পুরনো অফিসে ঢুকে মেঘলা আবার নিজের জায়গায় দাঁড়ালো। এবার আর সে শুধু কর্মচারী নয়, তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হলো। কোম্পানির ভেতরে দুর্নীতি খুঁজে বের করা, সবকিছু ঠিক করা। দিন রাত এক করে কাজ করতে লাগলো সে। অমিত পাশে থেকে তাকে সাহায্য করতে লাগলো। ধীরে ধীরে সত্যি বেরিয়ে এলো। কিছু উচ্চ পদস্থ কর্মচারী কোম্পানির টাকা আত্মসাৎ করছিল। মেঘলা প্রমাণ সহ সবকিছু সামনে আনলো। কোম্পানির মালিক তার ওপর ভরসা রেখে তাকে পুরো দায়িত্ব দিলেন। অনেক লড়াইয়ের পর অবশেষে কোম্পানি আবার দাঁড়াতে শুরু করলো। কর্মচারীদের মুখে আবার হাসি ফিরল। এই সময় মেঘলা বুঝলো, শুধু নিজের সংসার নয়, সে চাইলে আরো অনেক মানুষের জীবন বদলাতে পারে। কিন্তু তার মনে সবসময় একটা টান, শ্যামপুরের সেই বাড়ি, তার শ্বশুর শাশুড়ি, সেই উঠোন, সেই পরিচিত গন্ধ। কয়েক মাস পর সবকিছু স্থির হয়ে এলে মেঘলা একটা বড় সিদ্ধান্ত নিল। সে কোম্পানির উচ্চ পদে থেকে গেল, কিন্তু ঠিক করলো গ্রাম আর শহর দুটোই সামলাবে। সে অমিতকে বলল, আমরা শুধু নিজেদের জন্য না, দুটো জায়গার জন্যই বাঁচব। অমিত হাসল, এটাই তো তুমি। কিন্তু গল্পের শেষ মোড়টা তখনও বাকি। কারণ এই সাফল্যের পর মেঘলা যখন আবার গ্রামে ফিরবে, তখন মুখার্জি বাড়িতে তার জন্য অপেক্ষা করছে এক চমক, যা তার জীবনের সব কষ্টকে এক মুহূর্তে সার্থক করে। কয়েক মাস পর শরতের এক মিষ্টি সকালে আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। শিউলির গন্ধে ভরে আছে চারপাশ। সেই দিনই মেঘলা আর অমিত ফিরে এলো শ্যামপুরের মুখার্জি বাড়িতে। কিন্তু আজকের ফিরে আসা আগের মতো নয়। আজ যেন তাদের জন্য অপেক্ষা করছে এক অন্যরকম আবহ।
এক অন্যরকম ভালোবাসা। বাড়ির সামনে এসে মেঘলা অবাক হয়ে গেল। পুরো উঠোন সাজানো, আলপনা আঁকা, দরজায় ফুলের মালা, পাড়ার মানুষজনও জড়ো হয়েছে। সরস্বতী দেবী আর হরনাথ বাবু দরজার সামনে দাঁড়িয়ে, তাদের চোখে আজ গর্ব আর আনন্দ। কোনো অহং নেই, কোনো অবহেলা নেই। মেঘলা ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। তার মনে এক অদ্ভুত অনুভূতি। এতদিনের কষ্ট, অপমান, নিঃশব্দ কান্না সব যেন চোখের সামনে ভেসে উঠল। কিন্তু আজকের দৃশ্য সবকিছুকে মুছে দিচ্ছে। সরস্বতী দেবী এগিয়ে এসে তার হাতে শঙ্খ আর উলুধ্বনি দিয়ে তাকে ঘরে তুললেন, যেন নতুন করে বউভাত হচ্ছে। তিনি কাপা গলায় বললেন, আজ সত্যিকারের বড় বউকে আমরা ঘরে তুলছি। হরনাথবাবু সামনে এসে দাঁড়ালেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমরা তোকে অনেক কষ্ট দিয়েছি, অপমান করেছি, কিন্তু তুই কোনো দিন আমাদের ছেড়ে যাসনি, বরং এই বাড়িকে বাঁচিয়েছিস। তার গলায় আবেগ, চোখে জল। আজ থেকে এই বাড়ির সবকিছুর সিদ্ধান্ত তুই নিবি। তুই শুধু বড় বউ না, তুই এই বাড়ির কর্ত্রী। মেঘলার চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, আমি তো শুধু আমার দায়িত্বটাই করেছি। কিন্তু আজ তার গলায় আর সেই ভাঙা সুর নেই, আছে আত্মবিশ্বাস আর ভালোবাসার দৃঢ়তা। সুমিত দৌড়ে এসে বলল, বৌদি ভাই, তুমি আমাদের গর্ব। পাড়ার মানুষজন বলতে লাগলো, এমন বড় বউ সবাই পায় না। সেই একই লোকেরা যারা একদিন তাকে নিয়ে হাসাহাসি করেছিল, আজ তারা তার প্রশংসায় পঞ্চমুখ। অমিত পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার চোখে ভালোবাসা আর সম্মান। সে মেঘলার হাতটা শক্ত করে ধরে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। মেঘলা হালকা হেসে তার দিকে তাকালো। এই হাসির মধ্যেই লুকিয়ে আছে তাদের সব লড়াইয়ের গল্প। সেই দিন রাতে মুখার্জি বাড়িতে বড় ভোজের আয়োজন হলো। সবাই মিলে হাসি, আনন্দ, গল্পে মেতে উঠল। আর সেই বাড়ির উঠোনে বসে মেঘলা আকাশের দিকে তাকালো। তার মনে আর কোনো কষ্ট নেই, কোনো আক্ষেপ নেই, কারণ সে বুঝেছে সম্মান কখনো চাওয়া যায় না, সেটা নিজের কাজ আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। মেঘলার জীবন প্রমাণ করে দিল, একজন বড় বউ শুধু সংসার সামলানোর মানুষ নয়, সে পুরো পরিবারকে একসাথে ধরে রাখার শক্তি, ভালোবাসার আর ত্যাগের এক জীবন্ত প্রতীক। এভাবেই শ্যামপুরের সেই সাধারণ মেয়ে মেঘলা হয়ে উঠল এক অসাধারণ নারী, যার গল্প গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল। আর মানুষ বলতো, বড় বউ মানে শুধু সম্পর্ক নয়, বড় বউ মানে একটা শক্তি, একটা আশ্রয়, একটা আলো। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।